Present, sir. Roll 3. Sir, Present, roll sir. 3 present. ठीक है 4 Present, sir. 5 Present, sir. 6 Roll 5. 6 7 8 Present, sir. 9 10 Yes, sir. Roll 10. 11 Present, sir. Roll 11. 12 Sir, yes, sir. 12. 13 14 15 Yes, sir. 15. 16 Yes, sir. 17 Yes, sir. 18 19 Yes, sir. Roll 19. 20 Yes, sir. 21 Yes, sir. 22 Yes, sir. 23 Yes, sir. 24 Yes, sir. 25 Yes, sir. 26 27 Yes, sir. 28 29 Yes, sir. 30 Yes, sir. 31 Yes, sir. 31. 33 34 Yes, sir. 33. 34. 35 Yes, sir. 36 37 Yes, sir. Sir, 36. 38 33 মিস করেছে 38 Present, sir. Sir, 38 present. 39 Yes, sir. 39 present. 40 Yes, sir. 41 Yes, sir. 42 42 present, sir. 44 45 Yes, sir. 45. 46 Yes, sir. Sir, 46. 7 Present, sir. 47. 48 49 Yes, sir. 50 Yes, sir. 15 batch 22 15 batch 17 স্যার রোল 1 আমার পিসিতে প্রবলেম করছিল তাই প্রেজেন্ট Sir, roll দিতে 9. পারিনি 15 roll batch 6. 17 13 batch 29 স্যার 13 batch 29 স্যার রোল 1 বলছিলাম আমার পিসিতে প্রবলেম করছিল নেটওয়ার্কের প্রবলেম করছিল ঠিক তাই আছে। প্রেজেন্ট দিতে পারিনি ওকে আর বাকি আছে কেউ Sir, roll 6. Sir, roll 9. Sir, roll 44, sir. roll 6 9 Sir, 16 batch roll 13. Roll 33. Sir, 44, sir. 44 ঠিক আছে ওকে স্যার 36 Sir, roll 13. কত 13, sir. 13. 13 বলেছো স্যার 36 হ্যাঁ ঠিক আছে
আমরা শুরু করলাম টেম্পারিং। আমাদের হার্ডেনিং শেষ, টেম্পারিং শুরু। টেম্পারিং হচ্ছে যখন কোনো একটা স্যাম্পলকে, কোনো একটা প্রোডাক্টকে কোয়েঞ্চ করা হয়, সেই কোয়েঞ্চ করার সময় মার্টেনসাইট যাতে ঠিক মতো আসে, এই জন্যে বিশেষ করে লো হার্ডনেস কনস্টিটিউয়েন্ট ফেরাইট এবং পারলাইট, এই জিনিস যাতে মাইক্রোস্ট্রাকচারে না আসে, এটা এনশিওর করার জন্য কুলিংটা ক্রিটিক্যাল কুলিং এর চেয়েও একটু বেশি করে করা হয়। তো এই যে ক্রিটিক্যাল কুলিং রেটের চেয়ে বেশি করে কুলিং করা হয়, তার কারণে এই প্রোডাক্টের ভিতরে অতিরিক্ত এমনিতেই যে মার্টেনসাইটিক মাইক্রোস্ট্রাকচার তৈরি হয়, সেই মার্টেনসাইটিক মাইক্রোস্ট্রাকচারের তো এক্সিস্টেন্স আয়রন কার্বন ডায়াগ্রামে নাই। তার মানে তাকে জোর করে আমরা বানিয়েছি। কোন একটা জিনিসের উপরে যখন জোর করে শেপিং দেওয়া হয়, জোর করে কিছু করা হয়, তখন কিন্তু তার ভিতরে সিরিয়াস আকারের একটা রেসিডুয়াল স্ট্রেস অথবা রাগ জমে থাকে। এই এমনিতেই মাইক্রোস্ট্রাকচারটা ডোন্ট এক্সিস্ট, আবার অতিরিক্ত কুলিং রেটের কারণে এর উপরে, এর ভিতরে যদি কোনো রকমের স্ট্রেস জমে থাকে, তখন যেটা হয় মেটেরিয়ালসের যে, অনেক ক্ষেত্রে দেখা গেছে মেটেরিয়ালসের যে স্ট্রেংথ, সেই তার ইনহারেন্ট স্ট্রেংথের চেয়েও রেসিডুয়াল স্ট্রেসের পরিমাণ অনেক সময় বেশি হয়ে যায়। যখন বেশি হয়ে যায় তখন অ্যাক্সিডেন্ট ঘটে, সেলফ ক্র্যাকিং হয়ে যায়, কোয়েন্স প্রোডাক্টটা ক্র্যাক করে যায়। এই জন্যই সব সময় কোয়েন্স করার যে কোনো একটা প্রোডাক্টকে সরাসরি ব্যবহার করা বুদ্ধিমানের কাজ নয়। যদি কখনো কোনো বড় প্রোডাক্ট যদি কোয়েন্স করা হয়, তাকে টেম্পারিং করে বাসায় যাওয়া উচিত, রেখে কালকে এসে করব, অথবা উইকেন্ডে ছুটি, বৃহস্পতি শুক্রবার ছুটি, শনিবার এসে টেম্পারিং করব, এইরকম অবস্থা রেখে যাওয়া উচিত না। একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটেছিল ইংল্যান্ডে, 2-3 টনের ওজনে একটা রোলারকে তারা কোয়েন্স করেছিল। কোয়েন্স করতে করতে তাদের এই যে হিট ট্রিটমেন্ট, হিটিং, তারপরে হোল্ডিং, কোয়েন্সিং, এসব করতে করতে তাদের রাত হয়ে যায়। তো সবাই ডিসিশন নিল যে আবার এটাকে রিহিট করতে সময় লাগবে, টেম্পারিং করে হোল্ডিং এর জন্য একটা সময় লাগবে, এটা আমরা আগামী কালকে এসে ধীরে সুস্থিতে সুন্দর করে করব। কিন্তু তারা বাসায় যাওয়ার পর, আর তোমরা জানো যে বাইরের দেশে কিন্তু সবকিছু ওয়েল প্ল্যান, আবাসিক এলাকার ভিতরে অফিস আদালত, আবাসিক এলাকা ইন্ডাস্ট্রি, শিল্প প্রতিষ্ঠান, এগুলো থাকে না। তারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় কাজটা শেষ করে আবাসিক এলাকায় চলে গেছে, তারপরে রাত্রের বেলায় প্রচন্ড বিকট শব্দ করে ওই 3 টনের রোলারটা ভেঙে টুকরা টুকরা হয়ে ছাদে ধাক্কা দিয়ে, ওয়ালে ধাক্কা দিয়ে পুরো বিল্ডিংটা ড্যামেজ করে দিচ্ছে। বুঝতে পারতেছো যে রেসিডুয়াল স্ট্রেস কি পরিমাণের হইতে পারে। সেই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে কোয়েন্স করার সাথে সাথে তাকে টেম্পারিং করে ফেলা, কালকে করব বা পরে করব এই অবস্থায় ফেলে রাখা উচিত নয়। অনেক সময় প্রোডাক্টে মাইক্রো ক্র্যাক হয়ে যায়, বড় ক্র্যাক না হইলেও মাইক্রো ক্র্যাক হয়ে যায়, আর মাইক্রো ক্র্যাক হয়ে গেলে তার লাইফ, সার্ভিস লাইফ কমে যায়। এই হচ্ছে ইতিহাস। ইন্ট্রোডাকশন টু টেম্পারিং। টেম্পারিং বিভিন্ন টেম্পারেচারে হতে পারে, একদম লো টেম্পারেচার 100-তে হতে পারে, 50-এ হতে পারে, 200, 250,
থেকে শুরু করে এটা 600 650 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারিং টেম্পারেচার হয়ে থাকে। এবং কোন টেম্পারেচারে আমি ধরে রাখবো, কতটুকু ধরে রাখবো, এটা একটা গেম। দিস ইজ আর্ট। টার্গেটেড প্রপার্টির উপরে খেয়াল রেখে আমাদের সেইভাবে টেম্পারিং টেম্পারেচার এবং হোল্ডিং টাইম আমাদের ধরে রাখতে হবে, হোল্ডিং টাইম সিলেক্ট করতে হবে। যদি আমরা স্যাম্পলটাকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, কোয়েন্সড একটা স্যাম্পল 250 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ধরে রাখি, তাহলে সেখানে এপসাইলন কার্বাইডের নাম শুনেছো তোমরা, সেটা হচ্ছে Fe3C না হয়ে Fe2.4C, যেটা এটাকে বলা হয় এপসাইলন কার্বাইড। সেই এপসাইলন কার্বাইডের প্রেসিপিটেশন হয়, কার্বাইড ফর্ম করা, প্রেসিপিটেশন অফ এপসাইলন কার্বাইড, এটা শুরু হয়ে যায়। আর যখনই প্রেসিপিটেশন হচ্ছে, তার মানে টাইট ফিটেড একটা স্ট্রাকচারের ভিতরে যখন একটা মাইক্রোস্ট্রাকচারের অন্য কনস্টিটিউয়েন্টের মুভমেন্ট, এই যে প্রেসিপিটেশন মানেই কিন্তু মুভমেন্ট, অন্য কোনো পার্টিকেলের, অন্য কোনো কেমিক্যাল কম্পোজিশনের মুভমেন্ট, এই যে মুভমেন্ট হওয়া মানেই একটা মেটেরিয়ালস এর ইনসাইডের স্ট্রাকচার নড়ে চড়ে বসে, তার মানে কিছুটা রিল্যাক্সেশন হয় এবং পার্শিয়াল টেট্রাগোনালিটি লস হয়। মার্টেনসাইটের যে টেট্রাগোনাল যে মাইক্রোস্ট্রাকচার, সেই টেট্রাগোনালিটির উপরেও একটা প্রভাব আসে। আর এই টেট্রাগোনালিটির উপরে যত প্রভাব আসবে তত তার রেসিডুয়াল স্ট্রেস কমে যাবে। তার মানে 250 যদি করা হয় সামান্য হবে, খুব বেশি হবে না। 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যদি আমরা হিট করি, তাহলে সেখানে দেখা যায় যে এই প্রেসিপিটেন্ট এপসাইলন কার্বাইড সেটারও তোমার প্রেসিপিটেট গুলো বড় হয় এবং ডিকম্পোজিশন, আরেকটা জিনিসের ডিকম্পোজিশন হয়, সেটা হচ্ছে যে রিটেন অস্টেনাইট মার্টেনসাইটে ট্রান্সফার হয়। যেটা রিটেন করে থেকে গিয়েছিল, ট্রান্সফর্ম করে নাই, সেগুলো নতুন করে সুযোগ পায়, মার্টেনসাইটে ট্রান্সফার হওয়ার জন্য। এরপরে যদি আমরা টেম্পারেচার আরো বাড়িয়ে দেই, তখন এপসাইলন কার্বাইড কিন্তু স্টেবল না, সেখানে স্টেবল Fe3C তৈরি হয়ে যায়। যত এইভাবে রিপ্লেসমেন্ট হবে, যত তৈরি হবে, কার্বাইডের প্লেট ফর্ম করবে, কার্বাইডের গ্লোবুল ফর্ম করবে এবং রেসিডুয়াল স্ট্রেস কমে যাবে, হার্ডনেস কমে যাবে, স্ট্রেংথ কমে যাবে, ডাক্টিলিটি বাড়বে। যদি আমরা 350 এর উপরে নেই, সেখানে টেট্রাগোনালিটি আরো লস হয়ে যাবে। সিমেন্টাইট পার্টিকেল গুলো হয় মোটা হবে, নাইস ফেরোটাইজ হবে, ডিপেন্ডিং অন টেম্পারেচার। ফেরাইট গুলো আবার সেখানে রিক্রিস্টালাইজেশন হবে। এই যে দেখতে পারতেছো মাইক্রোস্ট্রাকচার, এখানে দেখো এটার ভিতরে রিটেন অস্টেনাইট, বামটার ভিতরে রিটেন অস্টেনাইট ছিল, এই যে সাদা সাদা যেগুলো মার্টেনসাইট নিডল লাইক সাদা সাদা যেগুলো আছে, এগুলো হচ্ছে রিটেন অস্টেনাইট। তাকে যদি আমরা টেম্পারিং করি, তাহলে ডাইনের স্ট্রাকচারটা পাওয়া যাবে। ডাইনের স্ট্রাকচারটা দেখতেছো, টেট্রাগোনালিটি লুজ করে ফেলেছে, মার্টেনসাইটের নিডল টেট্রাগোনালিটি লুজ করেছে, ফলে সে আগের মতো সেই 7 নিডলের যে চেহারা সেটা নাই। ব্যাপারটা হয়ে দুটো কি স্যার একই ম্যাগনিফিকেশনে? একই ম্যাগনিফিকেশন। তারপরে এটা যে ঘটনা ঘটে, যদি সহজে বুঝতে চাও তাহলে এরকম ভাবে বুঝো যে একটা মরিচ, একটা কাঁচা মরিচের কথা চিন্তা করো, সেই কাঁচা মরিচের 2 এন্ড কিন্তু সার, দ্যাট ইজ মার্টেনসাইট। এই কাঁচা মরিচটা যদি ধারালো ছুরি দিয়ে কুচি কুচি করে কাটো, সেটা হয়ে যাবে টেম্পার্ড মার্টেনসাইট। আর তার ভিতরে যে বিচিগুলো দেখতেছো, বিচি থাকে, সেই বিচিগুলোই হচ্ছে কার্বাইড পার্টিকেল, গ্লোবুল কার্বাইড পার্টিকেল। এই নতুন চেহারায় চলে আসে। আসলে মরিচই থাকে, মরিচের যে জিওমেট্রি, যে
বাহ্যিক অবস্থা অ্যাপিয়ারেন্স সেটা চেঞ্জ হয়ে যায়। এইখান থেকে আমরা এখানে চলে আসলাম। স্যার এরপরে অস্টিনাইট গুলো কি আর দেখা যায় না স্যার? অস্টেনাইট রিটেন অস্টিনাইট দেখো এখানে বলা হচ্ছে, হ্যাঁ বলা হচ্ছে 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি হিট করা হয় তাহলে ডিকম্পোজিশন অফ রিটেন অস্টেনাইট টু মার্টেনসাইট। রিটেন অস্টেনাইট কিন্তু আসলে আনস্টেবল, সে তো রুম টেম্পারেচার স্টেবল না। সুযোগ পাইলে সে যেখানে যাওয়ার সেখানে যাবে, সে সুযোগ পায় টেম্পার্ড মার্টেনসাইট বা বেইনাইট স্ট্রাকচারে ট্রান্সফার হওয়ার জন্য সুযোগ পায়। সেটা তখন আর রিটেন অস্টেনাইট থাকতে পারে, কিন্তু জটিল মাইক্রোস্ট্রাকচার হইলে থাকবে, তার জন্য অনেক রকমের কঠিন টেম্পারিং করতে হয়, সেটা আমরা পরে দেখব। এরপরে যদি তুমি আরো বেশি হাই টেম্পারেচারে নাও, 700 ডিগ্রি সেন্টিগ্রেডে যে নাও, তাহলে পরিষ্কার গ্লোবুল হয়ে যাওয়া, দেখতেই পারতেছ সবগুলো সিমেন্টাইট গ্লোবুল। এখন এটার স্ট্রেংথ, হার্ডনেস সব কমে শেষ, অনেক অনেক কমে গেছে। তাহলে কালো কালো অংশগুলো কি একদম ডান দিকের ছবিটাতে? ডান দিকে কালোটাই ম্যাট্রিক্স। ওটা কি স্যার মার্টেনসাইট থাকবে না ফেরাইট হয়ে যাবে? না না, ফেরাইট হবে না, ফেরাইট হবে না। 700 তে তো ফেরাইট হয় না, 700 উপরে যেতে হবে, তখন ফেরাইট হবে। মার্টেনসাইট কি স্যার সরাসরি ফেরাইটে ডিকম্পোজ করবে নাকি মার্টেনসাইট অস্টেনাইট না, টেম্পারেচারে কি মার্টেনসাইট অস্টেনাইটে? অবশ্যই এটা নির্ভর করবে যে তুমি 0.8% কার্বন হইলে মার্টেনসাইট সরাসরি আসলে অস্টেনাইটে যেতেই হবে, অস্টেনাইটে গিয়ে তারপরে ফেরাইটে যাবে, সরাসরি ট্রান্সফার হওয়ার কোনো সুযোগ নাই। সরাসরি ফেরাইটে ট্রান্সফার হইতে পারে কিছুটা, সেটা হচ্ছে যে ওই যে লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারে গামা এবং আলফা ফেজের যে একটা ঘর আছে, ওই ঘরের ভিতর দিয়ে যদি যাও তাহলে কিছুটা ফেরাইট আসতে পারে, প্রোইটেক্টয়েড ফেরাইট কিছু আসতে পারে। এই হচ্ছে ডায়াগ্রাম। টাইম সেকেন্ড 10 টু দি, এখানে হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 10 স্কয়ার আর কি, 100 সেকেন্ড, 1000 সেকেন্ড, এইভাবে। এই হচ্ছে টেম্পারেচার। দেখা যাচ্ছে যে তুমি যদি 205 ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পারিং করো তাহলে হার্ডনেস খুব বেশি কমে না। তারপরে 315 করলে আরেকটু কমবে, 425 করলে আরো হার্ডনেস কমে যাবে, এবং 535 করলে আরো কমে যাবে। আমি যদি 600 করি, 700 করি, তাহলে অবশ্যই প্রপোর্শনেটলি এইভাবে কমে যাবে, মাইক্রোস্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, তার হার্ডনেস স্ট্রেংথ কম হয়ে যাবে। আসো, এইটাই আমাদের গেম। এখানে এইটাকে কাজে লাগাইতে হবে। সরাসরি আবার বলি, সরাসরি এই ডায়াগ্রাম কোনো মাইক্রোস্ট্রাকচারের জন্য অ্যাপ্লিকেবল হবে না। শুধু থাম্ব রুলটা কাজে লাগাবা যে হ্যাঁ, হাই টেম্পারেচারে যদি ধরে রাখি অল্প সময়ে অনেক বেশি হার্ডনেস বা স্ট্রেংথ কমে যাবে। লো টেম্পারেচারে যদি যায় তাহলে হার্ডনেস এবং স্ট্রেংথ কমতে অনেক সময় লাগবে। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে কোনো সময় প্রথমবার কখনোই হায়ার টেম্পারেচার সিলেক্ট করতে নাই, প্রথমে সিলেক্ট করতে হয় লো টেম্পারেচার। তারপর কারণ যদি তুমি হায়ার টেম্পারেচার একবারে সিলেক্ট করে ফেলো এবং তোমার টার্গেটের হার্ডনেসের চেয়ে কম হয়ে যায়, তাহলে তোমাকে আবার নতুন করে সবকিছু করতে হবে। আর টেম্পারিং একটু ভুল হইলেও, একটু লো টেম্পারেচারে যদি করি, হার্ডনেস যদি 10 সেকেন্ডে না আসে তাহলে 100 সেকেন্ড দিব, কিছু যায় আসে না। 100 সেকেন্ড না আসলে 1000 সেকেন্ড দিব, কিছু যায় আসে না। কিন্তু অবজেক্টটা যদি আবার সে অসিনিটাইজিং করে, হিট ট্রিটমেন্ট করে, কোয়েঞ্চ করে আসতে হয়, ইটস ভেরি লেংদি, ভেরি রিস্কি এবং ভেরি এক্সপেন্সিভ অ্যাফেয়ার। এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখন যেটা দেখানো হচ্ছে, টেম্পারিং যদি করো তাহলে ম্যাটেরিয়ালসের টেনসাইল স্ট্রেংথ আস্তে আস্তে কমে যাবে উইথ টেম্পারেচার। টেনসাইল স্ট্রেংথ কমে যাওয়া মানেই কিন্তু ইনডাইরেক্ট একটা ইন্ডিকেশন যে ইল্ড স্ট্রেংথ কমে যাবে। আর সাথে সাথে আরেকটা ইন্ডিকেশন হচ্ছে রিডাকশন ইন এরিয়া, মানে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া ভাঙার সময় কমে যাবে। অথবা তুমি এটাকে ডাক্টিলিটির সাথে কম্পেয়ার করতে পারো যে ডাক্টিলিটি বেড়ে যাবে।
This is situation in tempering, overall situation. এখন যে আমাদের একটা প্রোডাক্ট যখন ফেরাইট পারলাইট থাকবে তখন তার এক রকমের ভলিউম হয়, যখন মার্টেনসাইটিক স্টেটে থাকে তখন আরেক রকমের ভলিউম হয়, যখন অস্টেনাইটিক ফর্মে থাকে তখন আরেক রকমের ভলিউম হয়। এই জন্য তোমাকে কিন্তু আবার ম্যাথমেটিশিয়ান হইতে হবে, যে একটা অবজেক্ট ভেরি ভেরি ডেলিকেট অবজেক্ট, ভেরি ভেরি প্রেসিশন তার ডাইমেনশন হইতে হবে। বল বিয়ারিং সিস্টেমের কথা চিন্তা করো, ভেরি প্রেসিশন বল বিয়ারিং সিস্টেম। সেখানে আমাদের শুরু করব কিন্তু আমরা ফেরাইট পারলাইট নিয়ে, তাকে অস্টেনাইটে নিয়ে যাওয়ার পরে মার্টেনসাইট তৈরি করব, কিন্তু সেই মার্টেনসাইটের ভিতরে আবার অস্টেনাইট থেকে যাবে। তাহলে আমি যে ফেরাইট পারলাইট নিয়ে শুরু করেছিলাম তার তুলনায় ভলিউম কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ভলিউম চেঞ্জ হয়ে যাবে। সেই ভলিউম চেঞ্জ কতটুকু হবে সেটা কিন্তু আগে থেকে ক্যালকুলেট করে নিতে হবে, সেইভাবেই তোমার প্রোডাক্টের ডাইমেনশন সেট করে নিতে হবে, মেশিনিং করে নিতে হবে ওই ডাইমেনশনে, এবং আফটার কোয়েঞ্চ এন্ড টেম্পারিং তার ডাইমেনশন কিন্তু ভিন্ন হয়ে যাবে। সেই জন্য আমাদের আসলে এই ফেরাইটের ভলিউম কেমন, সিমেন্টাইটের ভলিউম কেমন, এই অ্যাটমিক রেডিয়াই কেমন, অ্যাপারেন্ট অ্যাটমিক ভলিউম আর কি, এটা কেমন আমাদের যদি জানা থাকে তাহলে আমরা একটা রাফ ক্যালকুলেট করে নিতে পারি। আবার বলি, বারবার আমি বলতেছি, সরাসরি কিন্তু এটা কাজে লাগবে না। সেখানে এইটাই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স, এটাকে আমাদের কাজে ডেটা, এই ডেটাকে কাজে লাগাইতে হবে, লাগিয়ে আর্টের মাধ্যমে এক্সাক্ট পজিশন আমাদেরকে নিয়ে আসতে হবে। এখন ভলিউমেট্রিক যে এক্সপানশন হবে, কতটুকু এক্সপানশন হবে, কি হবে, এইরকম একজন সায়েন্টিস্ট এইরকম একটা ফর্মুলা করে গেছে, সাজেস্ট করে গেছে, সেটা হচ্ছে VC ভলিউম অফ আনডিজলভড সিমেন্টাইট, ভলিউম অফ অস্টেনাইট, A হচ্ছে অস্টেনাইট। এইভাবে এই ডেটাগুলো যদি আমি ওখানে বসিয়ে দেই, সাথে সাথে কার্বন পার্সেন্টেজ যদি বসিয়ে দেই, দিলে কতটুকু ভলিউমের এক্সপানশন হচ্ছে, কতটুকু কি হচ্ছে আমরা একটা ধারণা করতে পারবো, কিন্তু এটা এক্সাক্ট কখনোই মিলবে না। এখন আসো যে কতটুকু ইন্টারনাল স্ট্রেস তৈরি হবে। যদি আমাদের ডেল্টা V/V জানা থাকে, ইন্টারনাল স্ট্রেস কতটুকু তৈরি হবে সেটাও আবার আরেকজন সায়েন্টিস্ট করে গেছে, সাজেস্ট করে গেছে, এইরকম হইতে পারে। তো এই এম্পিরিক্যাল রিলেশনশিপ গুলোকে আমরা কাজে লাগিয়ে আমাদের হিট ট্রিটমেন্টটাকে সুন্দর করতে পারবো, বা কম ট্রায়াল অ্যান্ড এররে আমাদের এক্সাক্ট পজিশনে যেতে পারবো। এরপরে আসো টেম্পারিং আমরা শিখলাম, তারপরে হার্ডেনিং শিখেছি, এবার আসতেছে মার টেম্পারিং। নাম থেকেই বুঝতেছো, সেটা হচ্ছে মার্টেনসাইটকে আমরা দেখো হার্ডেনিং করার সময় আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে মার্টেনসাইট তৈরি করেছিলাম, সেই মার্টেনসাইটটা আবার টেম্পারিং এর মাধ্যমে রেসিডুয়াল স্টেজ বের করে দিয়ে কিছু কিছু কার্বাইড পার্টিকেলের প্রেসিপিটেশন ঘটিয়ে টেট্রাগোনালিটিকে লুজ করে আমরা যে স্ট্রাকচার পেয়েছিলাম, সেই স্ট্রাকচারটা ছিল রেসিডুয়াল স্ট্রেস ফ্রি হাই স্ট্রেংথ একটা স্ট্রাকচার। এখন অনেক সময় দুইটা স্টেজ করতে গেলে অনেক কিছু কেমিক্যাল মানে কম্পোজিশনের স্টিল আছে যাদের কোয়েঞ্চ করতে গেলেই ফেটে যায়, কোয়েঞ্চ করলেই ফেটে যায়। সেই সমস্ত ক্ষেত্রে যেটা করা হয়, ওইটা না করে আমরা ওই রিস্কটা এড়িয়ে গিয়ে আমরা এইরকম ডায়াগ্রাম ফলো করি। দেখো, এই সেই এস কার্ভ, সেই বকেট ঠোঁটের মতো সেই কার্ভ, this is martensite, this is transformation start line, this is transformation finish line, এখানে ফিনিশ হয়ে গেল। এখন আমরা যে কাজটা করি
কনভেনশনাল হিট ট্রিটমেন্টে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এখান থেকে ক্রিটিক্যাল কুলিং রেটের চেয়েও হায়ার রেটে কুল করি, করে মার্টেনসাইট জন্য নিয়ে চলে আসি, নিয়ে এসে মার্টেনসাইট হয়, তারপরে আজকে হোক কালকে হোক সাথে সাথে হোক সেটাকে আবার রিহিট করি, রিহিট করে আমরা টেম্পারিং করে তারপরে রিকোয়ার্ড কুলিং রেটে কুল করে টেম্পারিং করে আমরা টেম্পার্ড মার্টেনসাইট পাই। এখন এখানে যেটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে তুমি যত ভালোভাবেই কাজ করো না কেন সারফেসের কুলিং রেট এক রকমের হয়, আর ইনার কুলিং রেট কোরের কুলিং রেট আরেক রকমের হয়। সারফেসের কুলিং রেট এটা আর কোরের কুলিং রেট এটা। তাই যদি হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে সারফেসে যে মার্টেনসাইট তৈরি হবে ইনার পোরশনে সেই রকম প্রপোর্শনে বা সেই রকমের শার্প নিডল ওয়ালা মার্টেনসাইট তৈরি হবে না। তাহলে সারফেসে যদি ভেরি ভেরি শার্প নিডল মার্টেনসাইট হয় আর ইনার সাইডে যদি লেস শার্প ডাল টাইপের মার্টেনসাইট হয় তাহলে সারফেসে তার হার্ডনেস এবং স্ট্রেংথ এক রকমের হবে, ইনার সাইডে হার্ডনেস এবং তোমার স্ট্রেংথ আরেক রকমের হবে। এখন আমরা যদি টেম্পারিং করি তাহলে সেখানে আরেকটা সমস্যা হবে। টেম্পারিং এর ইনার সাইডে এক রকমের ট্রান্সফরমেশন হবে, আউটার সারফেসের মাইক্রোস্ট্রাকচার ভিন্ন হওয়ার কারণে সেখানে আরেক রকমের ট্রান্সফরমেশন হবে, ফলে সারফেস এবং কোরের স্ট্রেংথ ভিন্ন হয়ে যাবে। আর ক্র্যাকিং এ তো যে জিনিস ছিল সেটা আছেই, এটা থেকে যাবে। এই প্রবলেম এড়ানোর জন্য আমাদের হচ্ছে মার্টেম্পারিংটা যেটা করা হয় ট্রান্সফরমেশন এখানে মার্টেনসাইট এই যে এই জায়গায় এসে তুমি অনেক ডিলে করে দাও কুলিংটা। এখানে যদি একটু কুলিংটা ডিলে করে দাও, মনে করো এইভাবে নিয়ে আসো, তাহলে কি হবে? ট্রান্সফরমেশন মনে করো শুরু হলো না, এখানে মার্টেনসাইট হবে। স্টার্ট এখানে যে এখন এই জায়গায় দেখো, এখানে যদি আমি একটু ধরে রাখি, এইভাবে ধরে রাখি স্যাম্পলটাকে কুল করে, আমি এখানেও একটু ধরে রাখতে পারি, এখানেও ধরে রাখতে পারি। যদি ধরে রাখি তাহলে যেটা হবে কোরের টেম্পারেচার এবং সারফেসের টেম্পারেচারটা ইকুয়ালাইজ হবে। হইলে এরপরে যদি আমরা এর ভিতরে কোয়েঞ্চ করি তখন ইকুয়াল মাইক্রোস্ট্রাকচার নিয়ে সারফেসের ইকুয়াল টেম্পারেচার নিয়ে সে কোয়েঞ্চিং এ যে একটা মিডিয়া তার ভিতরে ঢুকে গেলে সব জায়গায় এখন পসিবিলিটি টু ফর্ম ইউনিফর্ম মাইক্রোস্ট্রাকচার এটা বেড়ে গেল। এটাই হচ্ছে মার্টেনসাইটটাকে সরাসরি টেম্পারিং করা, একটু ধরে রেখে ট্রান্সফরমেশনটাকে একটু ডিলে করা, এখানে একটু ইকুয়ালাইজ করা, এটাই হচ্ছে মার্টেম্পারিং। স্যার ধরে রাখছি যখন, তখন এরপরে স্যার একটা কোশ্চেন ছিল। বলো স্যার যখন ধরে রাখছি তখন আপনি বলেন যে টেম্পারেচার ইকুইলিব্রেট হয়, সো এখানে কি আমরা মানে স্ট্রেস রিলিফও পাই কিছু, মানে রেসিডুয়াল স্ট্রেস রিলিফ, নাকি ততক্ষণ ধরে রাখি না? স্ট্রেসের এখানে প্রশ্ন নাই, যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার থেকে অন্য স্ট্রাকচারে নিয়ে যাও, সেই সময় সাধারণত এটা আচ্ছা মাইক্রোস্ট্রাকচার ইকুইলিব্রিয়াম ছিল। হ্যাঁ, এখানে দেখো, এখানেও অস্টেনাইট, এখানেও অস্টেনাইট, সব জায়গায় অস্টেনাইট, ফলে ওই রকম রেসিডুয়াল স্ট্রেস এখানে আসলে থাকবে না। জি স্যার। সিঙ্গেল ফেজ, এমনিতেই সিঙ্গেল ফেজ এবং সেম ফেজ, এজন্য এখানে আসলে সম্ভাবনা নাই। আর হাই টেম্পারেচারে আমরা যখন 447 পড়বো দেখবো অটো রিকভারি হয়ে যায়। অটো রিকভারি যখন হয়ে যায় তখন এর ভিতরে যত রেসিডুয়াল স্ট্রেস সব বেরিয়ে চলে যায়, কিছুই থাকবে না। অস্টেম্পারিং
অস্টেম্পারিং, এটা আবার কি? অস্টেম্পারিং দেখো একই রকমের, কিন্তু টেম্পারিংটা অস্টেনাইট জোনে হবে, টেম্পারিংটা অস্টেনাইট জোনে হবে। এখানে দেখো আগে আমরা এখানে একটু ধরে রেখেছিলাম, ধরে রেখে আমরা মার্টেনসাইটে এসেছিলাম। আমরা এখানে মার্টেনসাইটে যাব না, না গিয়ে লোয়ার বেইনাইটে যাব। লোয়ার বেইনাইটে গেলে সেটাকে বলা হবে, এটা এখানে দেখো এটা বেইনাইটিক জোন, বেইনাইটের উপরের দিকে আপার বেইনাইট, নিচের দিকে লোয়ার বেইনাইট। আমরা লোয়ার বেইনাইটের ঘরে ঢুকে একদম শেষ শুরু এবং শেষ লোয়ার বেইনাইটের ঘরে হবে। আসলে যখন একটা মার্টেনসাইটকে টেম্পারিং করা হয়, ভালো মতো টেম্পারিং করলে আলটিমেটলি এই বেইনাইটিক স্ট্রাকচারই পাওয়া যায়। তাই যদি হয় তাহলে আমরা কেন ইনডাইরেক্ট ভাবে ওদিকে যাব? ওদিকে না গিয়ে আমি সরাসরি ওইটা বের করে পেয়ে যাই, তাহলে আমার টেম্পারেচার ইকুয়ালাইজ হলো, রেসিডুয়াল স্ট্রেস তৈরি হলো না, ক্র্যাকিং এর সম্ভাবনাও কমে গেল, আবার সাথে সাথে আমার যে আসলে যে মাইক্রোস্ট্রাকচার পাওয়ার কথা আমি সেই মাইক্রোস্ট্রাকচারও পেয়ে গেলাম। তাহলে আমি কেন এত দূর ঘুরে যাব? হ্যাঁ, ঘুরে যাওয়ার কারণ হচ্ছে যে এই ধরনের ট্রান্সফরমেশন যে কোনো সল্ট বাথ, যে কোনো অয়েল বাথ বা যে কোনো তুমি ওয়াটার, ব্রাইন, আইস ওয়াটার, এই সমস্ত মিডিয়াই করা যাবে না। এই সমস্ত কুলিং মিডিয়া গুলো ভেরি ভেরি এক্সপেন্সিভ এবং স্পেশাল টাইপের। কারণ যদি সল্ট নাও সায়ানাইড তৈরি হবে, দ্যাট ইজ নট গুড ফর এনভায়রনমেন্ট। এই জন্য অনেক সময় মেটালিক লো মেল্টিং মেটেরিয়ালস ব্যবহার করা হয়, টিন ব্যবহার করা হয়, লেড ব্যবহার করা হয়, হ্যাঁ, তারপর অনেক পলিমার আছে, পলিমার ব্যবহার করা হয়। এইভাবে যে মিডিয়াই তুমি ব্যবহার করো না কেন, সেই মিডিয়াটা আসলে এক্সপেন্সিভ। এই জন্য এইটার ব্যবহার খুব বেশি নাই, আছে ডেলিকেট সিস্টেম গুলোতে ব্যবহার করে। আমাদের দেশে যদি তুমি বলো তাহলে খুব মানে হার্ডলি এই জিনিসটা খুঁজে পাবা না যে মার্টেম্পারিং করতেছে, না, এটা নাই। এক সময় ছিল বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা গিয়ে দেখে এসেছি। সেখানে এই সল্ট বাথ স্পেশাল টাইপের সল্ট বাথ, যেটা ফিক্সড টেম্পারেচারে ধরে রাখা যায়, ফলে একদম আইসোথার্মাল কুলিং। এরপরে তুমি ওখান থেকে বের করে আরেকটা মিডিয়ার ভিতরে ডুবাই দিতে পারলে সেটা হয়ে যাবে টেম্পারিং, টেম্পারিং হয়ে গেল। আর যে স্ট্রাকচার আমরা পাবো সেটা হচ্ছে এই টাইপের বেইনাইটিক স্ট্রাকচার। কিছু কিছু জায়গায় ফেরাইট কলোনি চলেও আসতে পারে, কিছু কিছু জায়গায় ফেরাইট কলোনি আসতে পারে যদি কিনা সে লো কার্বনের হয়। লো কার্বন, লো বলতে কিন্তু 0.01 না, কিন্তু রিলেটিভলি লো কার্বন, 0.3-0.4% কার্বন, এই টাইপের যদি কার্বন স্টিল হয়, সেই ক্ষেত্রে কিছু কিছু ফেরাইট কলোনি, ব্লকি ফেরাইট কিছু কিছু পারে। আর যদি মনে করো যে না অন্য টাইপের হয়, তাহলে কিন্তু এমন পাবাই যে ডান দিকে যেটা দেখতেই পারতেছো, এইটাই অনেকটা ব্লকি ফেরাইটের একটা ভাব আছে, কিন্তু এর ভিতরে নাই। যেটা সাদা দেখতেছো এটা কিন্তু শেড, অনেকটা শেড। এই হচ্ছে আমাদের বিভিন্ন প্যাটার্নের। হ্যাঁ স্যার, বেইনাইটের ক্রিস্টাল স্ট্রাকচার কিরকম? বেইনাইট আসলে বললাম না তোমাকে, তো আগেই বলে ফেলেছি, মার্টেনসাইট একটা হচ্ছে কাঁচা মরিচ। কাঁচা মরিচটাকে ধারালো ছুরি দিয়ে যদি কয়েকশো ভাগে ভাগ করো, যে জিনিসটা পাবা দ্যাট ইজ বেইনাইট। আচ্ছা, ক্রিস্টাল স্ট্রাকচারটা কি তাহলে মার্টেনসাইটের মতো কিন্তু ফ্র্যাগমেন্টেড এরকম? এটা নট বিসিটি, নট বিসিসি। কিছু এফসিসি যদি ব্লকি ফেরাইট চলে আসে, কিছু কিছু ফেরাইট চলে আসে, তাহলে সেটা তো নিঃসন্দেহে ফেরাইট এই বিসিসি হয়ে যাবে। আর বাকিটা হবে টেট্রাগোনালি থাকবে, বাট টেট্রাগোনালিটি, ডিগ্রি অফ টেট্রাগোনালিটি এটা কমে যাবে, স্টিল বিসিটি। মানে একটা অনেক লম্বা মরিচ, তার টেট্রাগোনালিটি অনেক হাই। এই মরিচটা যদি কেটে ফেলো তাহলে টেট্রাগোনালিটি কমে যাবে না?
হ্যাঁ বলো ফাইনাল ক্রিস্টাল স্ট্রাকচারটা তাহলে স্যার আমরা কি দাঁড়াচ্ছে, মানে ক্রিস্টাল স্ট্রাকচার আমরা কি বলতে পারি? বিসিটি বিসিসি এটাও দুটোই থাকবে? বিসিটি থাকতে পারে, আমি সেটাই তো বলছি, থাকতে পারে। যদি মার্টেনসাইট হয় দ্যাট ইজ বিসিটি, বেইনাইট হয় স্টিল বিসিটি। যদি কিছু ব্লকি ফেরাইট এসে যায় সেটা হবে বিসিসি, আসতে পারে। যদি অস্টেনাইট থেকে যায় স্টিল রিটেন অস্টেনাইট রয়ে গেছে, তাহলে সবই থাকবে, বিসিটি বিসিসি বিএফসিসি সবই থাকতে পারে। আমরা যখন 447 পড়বো তখন দেখবো একটা মাইক্রোস্ট্রাকচারের ভিতরে কিভাবে মার্টেনসাইট, কিভাবে বেইনাইট, কিভাবে ফেরাইট, কিভাবে অস্টেনাইট কোএক্সিস্ট করে। চারটাই কোএক্সিস্ট করবে? হ্যাঁ, চারটাই একসাথে কোএক্সিস্ট করবে? চারটাই একসাথে এক্সিস্ট করবে, চারটাই করবে। দ্যাট ইজ টিএমসিপি, এইসব হিট ট্রিটমেন্ট না, থার্মোমেকানিক্যালি কন্ট্রোল প্রসেসিং। সেখানে ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কন্ট্রোল করা হয়, সেকেন্ড টাইমকে কন্ট্রোল করা হয়। এবং এই প্রসেস ব্যবহার করে এখন স্টিলের স্ট্রেংথ হচ্ছে 6200 MPa। জাপানিজরা যে স্টিল বানাচ্ছে, স্টিলের তার বানাচ্ছে, ওইটার স্ট্রেংথ হচ্ছে 6200 MPa। আমরা কিন্তু 500 এর উপরে দেখি না, মানে আমাদের দেশে 500 এর উপরে তৈরি হয় না। মানে স্যার 5 গিগাপ্যাসকেল কেও ক্রস করে ফেলছে স্টিল ওয়্যার। গিগা না তো, মেগা। 6200। হ্যাঁ 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 হ্যাঁ, স্টিল ক্রস করে ফেলেছে অনেক আগে। দ্যাটস অ্যামেজিং। হ্যাঁ, এটা আসলে 5000 এর কাছাকাছি ছিল। তো ওইটা স্টিলের ক্ষেত্রে 2 গিগাপ্যাসকেল ক্রস করাই আমরা দেখেছি অনেক অনেক ডিফিকাল্ট, আসলে সেখানে 5 গিগাপ্যাসকেল। রাইট, এইজন্য আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম, সেখানে আমেরিকান একজন প্রফেসর বলতেছিল, প্রেজেন্ট করার পর বলতেছে স্টিল সেক্টর ইজ অলমোস্ট স্যাচুরেটেড। এর দুইজন প্রেজেন্টারের পরে জাপানিজ এক প্রফেসর, মিতো ইউনিভার্সিটির প্রফেসর, যে ইউনিভার্সিটিতে নোবেল প্রাইজ পায়, সেই ইউনিভার্সিটির প্রফেসর এসে বলছে যে আই থিংক উই আর এট দ্য স্টার্টিং পয়েন্ট অফ স্টিল। ফর স্টিলের আমরা এখন স্টার্টিং পয়েন্টে আছি, কোথায় এটা শেষ উই ডোন্ট নো। আর আমেরিকানরা বলতেছে যে স্টিল সেক্টর ইজ অলমোস্ট স্যাচুরেটেড। এটা হচ্ছে ডিফারেন্স, কে কত গভীরে গিয়ে রিসার্চ করতেছে। আমেরিকানের রিসার্চ হচ্ছে আর্মস, জাপান এবং জার্মানের রিসার্চ হচ্ছে ম্যাটেরিয়ালস। এটাই হচ্ছে খেলা, দুইজনটা আটকে দিয়ে যে তোমরা আর জন্মে কোনোদিন ভালো আর্মস বানাইতেও পারবে না, বিক্রিও করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না আর্মসের। জার্মানিকেও জাতিসংঘের মাধ্যমে ওই কাজ করেছে, জাপানকেও করেছে। এখন তারা কি করবে? তারা বাধ্য হয়ে ম্যাটেরিয়ালস এর দিকে ঝুঁকে পড়েছে, সফটওয়্যারের দিকে ঝুঁকে পড়েছে, এবং তারা ভালো করতেছে। এই ডায়াগ্রামটার দিকে যদি তাকাও তাহলে দেখা যাবে যে আমরা কিন্তু যে কোনো একটা ম্যাটেরিয়ালের থেকে লটস অফ অপশন আছে। আমি এখান থেকে যদি এইটুকু ধরে নিয়েছি, এখান থেকে কুল করলাম এক রকমের মাইক্রোস্ট্রাকচার, আরেকটু এখানে ধরে রেখে এখানে কুল করলাম আরেক রকমের মাইক্রোস্ট্রাকচার, এর ভিতরে ঢুকে গিয়ে আবার কুল করে এখানে আসলাম আরেক রকমের মাইক্রোস্ট্রাকচার। তাহলে মাইক্রোস্ট্রাকচার আসলে মেটালার্জিস্ট বা ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট ইজ দ্য আর্কিটেক্ট অফ মাইক্রোস্ট্রাকচার অফ এনি ম্যাটেরিয়াল। তোমাকে এটাকে কি চাচ্ছ সেইভাবে ইনসাইটটাকে, আর্কিটেক্টের জিনিসটা এক্সটার্নালি তুমি দেখতে পারবে, আর ম্যাটেরিয়াল সায়েন্টিস্টের সে যে আর্কিটেক্ট এটা কিন্তু দেখা যাবে না, কারণ এটা ইনসাইটটাকে সাজায়। ইনসাইটটা সাজানোর দায়িত্ব তোমাদের, যত সুন্দর করে সাজিয়ে দিতে পারবা তত টার্গেটেড প্রপার্টি হবে, হ্যাঁ, তত ম্যাটেরিয়ালস কম লাগবে, তত সার্ভিস লাইফ বেড়ে যাবে, ইকোনমিক্যাল হবে, ন্যাচারাল রিসোর্স বেঁচে যাবে, একটার সাথে আরেকটা জড়িত। এখন তোমাদের যে
অস্টেম্পারিং আমরা দেখলাম, সেটার অনেকগুলো সুবিধা অসুবিধা আছে, আমি অনেক বলে ফেলেছি। এটা ডিস্টরশন কম হবে, সারফেসটা ক্লিন হবে। তুমি যদি বাতাসে কোয়েঞ্চ করো তাহলে সারফেস কিন্তু নষ্ট হয়ে যাবে, সেটা যদি সল্টের ভিতরে কুল করো সারফেসটা ভালো থাকবে। পরবর্তীতে যদি তোমার ইলেকট্রোপ্লেটিং করতে হয় এই স্যাম্পলটার, তাহলে কিন্তু আর কোনো ফিনিশিং বা আর ক্লিনিং এটার প্রয়োজন হচ্ছে না। ইউনিফর্ম হার্ডনেস হবে, ইউনিফর্ম মেকানিক্যাল প্রপার্টিজ, এটা টাফনেস বেড়ে যাবে, তারপরে উইয়ার রেজিস্ট্যান্ট বেড়ে যাবে, ফ্যাটিক স্ট্রেংথ বেড়ে যাবে। হ্যাঁ, লটস অফ বেনিফিট এই যে ডেলিকেট হিট ট্রিটমেন্টে আমি করেছিলাম। তোমরা যদি সার্চ দাও তাহলে দেখতে পারবো অস্টেনা এই তোমার হচ্ছে নডুলার কাস্ট আয়রনের অস্টেম্পারিং করে আমরা উইয়ার টেস্ট করেছিলাম, যে কোয়েঞ্চ এন্ড টেম্পারিং করলে, সেটা আজকের ঘটনা না, 96 এর ঘটনা। 96 এ আমরা অস্টেম্পারিং করে তার আর কোয়েঞ্চ করে টেম্পারিং করে তার প্রপার্টি যে উইয়ার প্রপার্টি, এটা আমরা আমাদের ডিপার্টমেন্টে স্টাডি করেছিলাম এবং ভালো ভালো জার্নালে পাবলিশ হয়ে গেছে। আমি কিন্তু তখন লেকচারার ছিলাম সেই সময়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। কোয়েঞ্চ, এবার আসো কিসের ভিতরে তুমি কোয়েঞ্চ করবা, কোন মিডিয়াতে তুমি কোয়েঞ্চ করবা, লটস অফ। এখানে কিন্তু আসলে তোমাদের ফিজিক্যাল মেটালার্জি পড়ে এসেছো, ডিফিউশন পড়েছো, সেই সমস্ত ফিক্স ল পড়েছো, ফোরিয়ার্স ল পড়েছো। এখানে আমার আসলে এই ম্যাথমেটিক্যাল টার্ম গুলো বোঝানোর কিছু নাই, সরাসরি স্ট্রেট ফরওয়ার্ড এটা, যে এই ল ফলো করে, এইটা হয়, এইটা হয়, সেইটা হয়। কারণ আমরা যদি এই ডায়াগ্রামের দিকে আসি, তুমি কোয়েঞ্চ করার আগে তোমার মাথার ভিতরে থাকতে হবে একটা ধারণা, এই যে এই হিট ট্রান্সফার ইন সলিড হ্যাভিং নো হিট সোর্স, সেটা কিভাবে হিট সে লুজ করে, এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, এটা 1/2 এটা এটা এটাকে ল্যামডাকে কি বলতেছে, থার্মাল কন্ডাক্টিভিটি। হ্যাঁ, থার্মাল কন্ডাক্টিভিটি। দেখো থার্মাল কন্ডাক্টিভিটি হাই অ্যালয় স্টিলের থার্মাল কন্ডাক্টিভিটি কম, তার চেয়ে আরেকটু বেশি হচ্ছে লো অ্যালয় স্টিলের, তার চেয়ে আরেকটু বেশি হচ্ছে কার্বন স্টিলের। তাহলে তোমাকে কিন্তু হিসাব নিকাশ করে নিয়ে বসতে হবে যে তুমি কাকে কোয়েঞ্চ করতে যাচ্ছ, লো অ্যালয় না হাই অ্যালয় না কার্বন স্টিল। কার্বন স্টিলের হিট ট্রান্সফার রেট ইজ ভেরি ভেরি হাই, ফলে তার জন্য তুমি কেমন মিডিয়া ব্যবহার করবা সেটা তোমাকে ডিসিশন নিতে হবে। এরপরে আরো কিছু এই ল্যামডা ভ্যালু দেওয়া আছে এখানে, এগুলো জাস্ট দেখে নেওয়ার ব্যাপার, খুব একটা কাজের কিছু না, একটা ধারণা থাকা আর কি। এবার আসো আমরা একটা জিনিসকে sodium hydroxide, 5% sodium hydroxide in water, যেটাকে বলা হয় ব্রাইন। যদি ওয়াটারের ভিতরে আমরা লবণ দিয়ে দেই, সেটাকে সংক্ষেপে বলে ব্রাইন সলিউশন, আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন। এটা হচ্ছে ওয়াটার আর এটা হচ্ছে অয়েল। এখানে যে 95 ডিগ্রিতে যদি কোনো তোমার মিডিয়া থাকে, ওয়াটার মনে করো 95 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কি অলমোস্ট কি বয়লিং ওয়াটার, তাই না? বয়লিং ওয়াটারের ভিতরে যদি কোয়েঞ্চ করো তাহলে অবজেক্টটার হিট এইভাবে কমবে। 80 ডিগ্রি হইলে আরো তাড়াতাড়ি কমে যাবে। দেখো এটা 40 সেকেন্ডে এখানে আসছে, আর এ মাত্র 16 সেকেন্ডে এখানে চলে আসছে। হ্যাঁ, 40 সেকেন্ডে আসবে আর আসবে 16 সেকেন্ডে।
আমি যদি আরো টেম্পারেচার কম করে নেই পানিটা যে কোনো কায়দা করে, তাহলে আরো কুলিং রেট বেড়ে যাবে। 20 ডিগ্রিতে এইটা, 40 ডিগ্রিতে এইটা। হ্যাঁ, এই যে বিহেভিয়ার, কুলিং রেটের বিহেভিয়ার, এটা কিন্তু অলমোস্ট সেম ফর সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, সোডিয়াম ক্লোরাইড সলিউশন এবং ওয়াটার। কেন সেম? কারণ সবাই ওয়াটার বেসড। শুধু পার্থক্য হচ্ছে কুলিং রেটে, শুধু কুলিং রেটের পার্থক্য। দেখো 16 ডিগ্রি 16 সেকেন্ড সময় লাগবে 500 ডিগ্রিতে আসতে। 80 ডিগ্রিতে যদি রাখো, সেইটা যদি তুমি ব্রাইনে যাও, তাহলে আমাদের সময় লাগবে অনেক কম সময় লাগবে ব্রাইনে যদি যাও। কারণ ব্রাইনে দুইটা মেকানিজম কাজ করে, সোডিয়াম হাইড্রোক্সাইডেও দুইটা মেকানিজম কাজ করে। এই জন্য কুলিং রেট একটু ভিন্ন হয়, এদের কুলিং রেট আর পানির কুলিং রেট ভিন্ন হবে। কি মেকানিজম ভিন্ন সেটা আমি পরে আলাপ করতেছি। অয়েল ভ্যাপোরাইজড হয় না, ওয়াটার কিন্তু ভ্যাপোরাইজড হয়, ওয়াটার বাবল তৈরি করে। হ্যাঁ, ওয়াটার যদি কিছু হয় সেটা বার্নিং হয়, খুব একটা সেখানে ভেপার তৈরি হয় না। এই জন্য অয়েলের কুলিং রেটটা, এই টেম্পারেচারের যে ইফেক্টটা একটু কম। কিন্তু যত ওয়াটার বেস কুলিং মিডিয়া আছে সবগুলোরই অনেকগুলো এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মিডিয়া টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে কুলিং রেট। এবার আসো আমাদের ভেরিয়েবল অ্যাফেক্টিং কুলিং বিহেভিয়ার অ্যান্ড হিট ট্রান্সফার। মেনি টাইপস, হ্যাঁ, অনেক রকমের হইতে পারে। ইমার্শন, কোয়েঞ্চিং, মানে ইমার্জ করে যাওয়া, ডুবিয়ে দিলে, যেটা বলছিলাম। দেখো তুমি যখন পানির ভিতরে ডুবিয়ে দিয়েছো তখন কি তৈরি হয়েছে? ভেপার ব্ল্যাঙ্কেট বা ফিল্ম, ভেপার ব্ল্যাঙ্কেট তৈরি হয়ে যায়, অবজেক্টের চারিদিকে বড় একটা লেয়ার তৈরি হয়ে যায়, কম্বলের মতো তাকে আটকে রেখে যায়। কুলিং রেট কমিয়ে দেয়। এরপরে বি হচ্ছে বাবল তৈরি হবে, কিছুক্ষণ পরে তৈরি হবে। এরপরে কুলিং চলে আসবে, দ্যাট মিনস 100 এর নিচেই চলে গেছে, তখন কিন্তু আর সেই বাবল তৈরি হওয়া, নিউক্লিয়েট করা এবং ব্রেকডাউন হয়ে হিট ট্রান্সফার করা সেটা সম্ভব হবে না। তখন ফ্রেশ যে টেকনিক সেটা হচ্ছে কনভেকটিভ স্টেজে এটা হিটটা ট্রান্সফার হবে। এখন এই যে একটা ডায়াগ্রাম দেখতেছো, এই ডায়াগ্রামটা আসলে ভেপার ব্ল্যাঙ্কেটে কিভাবে হিট ট্রান্সফার হয়, তারপরে নিউক্লিয়েট বয়েলিং এ কিভাবে কখন হিট ট্রান্সফার হবে, তারপরে স্টেজ 3 কনভেকশনে কখন হিট ট্রান্সফার হবে, এবং সেই কনভেকশনের মাধ্যমে কি রেটে, এটা আমাদের যদি নিজে করতে যাও এটা কিন্তু মিলবে না। এইরকম একটা বিহেভিয়ার হয়, বাট এক্সাক্ট আমরা ওর সাথে মিলাইতে পারবো। এখানে আরেকটা আমাদের চ্যালেঞ্জ আসে, যখন আমরা ডেলিকেট জিনিসকে কোয়েন্স করবো, এটা বলে আমরা শেষ করবো আজকে। যদি কোনো ডেলিকেট অবজেক্টকে আমরা কোয়েন্স করি, যেখান থেকে তোমার পানির দূরত্ব, মানে সারফেসের দূরত্ব অনেক বেশি থাকবে, সেই সমস্ত জায়গায় কিন্তু কুলিং ভিন্ন ভিন্ন হবে। যেমন এই অবজেক্টটা দেখো, এখানে এই জায়গাতে এই যে এটা এখানে হচ্ছে ডি, এটা সি, এটা ভি, এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট। এই যে ব্ল্যাঙ্কেট তৈরি হয়ে আছে, তাহলে এই জিনিসটার উদ্দেশ্য হচ্ছে যে এই জায়গাটায় কিন্তু ব্ল্যাঙ্কেট ফর্মটা তাড়াতাড়ি হয়ে যাবে, ব্ল্যাঙ্কেট ফর্ম। কিন্তু এইরকম একটা ইনার জায়গাতে তখন, সরি, এটা ভেপার নিউক্লিয়েশন এন্ড ভেপার ফরমেশন, বাবল ফরমেশন, এটা কিন্তু এই সারফেসে সহজে হয়ে যাবে।
কিন্তু এইরকম একটা কোনার জায়গায় সেখানে কিন্তু বাবল ফর্ম করে এই মার্কেটটা ভেঙে বাবল হইতে অনেক সময় লাগে। স্যার আপনার কথা কেটে কেটে আসছে, শুনতে পাচ্ছি না। কুলিং রেট হবে এক রকমের, এখানকার কুলিং সারফেসের কুলিং। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসছে। হ্যালো, স্যার আপনার কথা পুরোপুরি শোনা যাচ্ছে না। ট্রান্সফার হইতে পারে। চ্যালেঞ্জ আসে যখন আমরা হ্যাঁ লাস্ট স্লাইডে আমি বলতেছি যে আমরা দেখে আসলাম, আমরা আগের স্লাইডে দেখেছি। গিয়ার টুথের যে থার্মাল প্রোফাইল ছিল ওটা। হ্যাঁ না ওইটাই যাচ্ছি। হ্যাঁ এখানে আমরা দেখে এসেছি যে একই মিডিয়া যদি মিডিয়ার টেম্পারেচার ভিন্ন হয় তাহলে কোয়েঞ্চিং রেট ডিফারেন্ট। এটা আমরা শিখেছি, দেখলাম। এরপরে আমরা যে জিনিসটা দেখলাম যে যখন একটা অবজেক্টকে পানি বেস ওয়াটার বেস কোনো অবজেক্টের ভিতরে ডুবানো হয় তখন প্রথমেই তার গায়ের উপর একটা ব্ল্যাঙ্কেট তৈরি হয়, সেটার নাম হচ্ছে ভেপার ব্ল্যাঙ্কেট অর ফিল্ম বয়লিং স্টেজ। ফিল্ম বয়লিং স্টেজ বলা হয় এই স্টেজ। এরপরে পরের স্টেজ আসে বি, সেটা হচ্ছে বাবল ফর্ম করা। তারপরে যখন 100°C নিচে চলে যায় অনেক সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বাবল আর তৈরি না হয়ে শুধুমাত্র হিট কনভেকশনের মাধ্যমে
এটা রেডিয়েট করে দেয়, এটা জাস্ট হিটটা কমতে শুরু করে। তা আমাদের এই লাস্টের স্লাইড যেটা ছিল সেটা হচ্ছে এরকম, অনেক সময় ডেলিকেট, অনেক জটিল শেপের অবজেক্ট থাকে, যে শেপের অবজেক্ট গুলো মানে এই জটিল শেপ হওয়ার কারণে এক এক জায়গায় এক এক রকমের থিকনেস, এক এক জায়গায় এক এক রকমের ডেপথ ফ্রম দা সারফেস অফ দা কোয়েন্স মিডিয়া, ফলে এক এক জায়গায় এক এক রকমের রেটে কুল হয়। আমরা দেখেছি পরীক্ষা করে যে অ্যাজ কোয়েন্স অবস্থায় যদি একে এখানে ধরে রাখো, এই জায়গায় ধরে, এই জায়গায় যদি হার্ডনেস নাও, আর এখানে হার্ডনেস নাও, এখানকার হার্ডনেস নাও, তিন জায়গায় তিন রকমের হার্ডনেস হবে। কিন্তু এই জায়গায় হার্ডনেস একটু এদিক ওদিক হইলেও সার্ভিসে খুব একটা সমস্যা তৈরি করে না, কারণ এটা হচ্ছে গিয়ার। এই গিয়ারের টিপটাই হচ্ছে আসল জিনিস, টিপের সারফেস। টিপের এটাকে যদি আমরা হিল বলি আর এটা যদি ভ্যালি বলি, ভ্যালিও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভ্যালিতে কুলিং যে মেকানিজম এটা কিন্তু ডিফারেন্ট। এখানে তিনটা স্টেজ ফলো করে হবে, এখানে হয়তো দুইটা স্টেজ ফলো করে হবে, তাতে করে সারফেসের সরাসরি কুলিংটা অনেক বেশি হওয়ার কারণে মার্টেন্সের স্ট্রাকচারটা হবে ভেরি ভেরি শার্প, নেডল গুলো হবে ভেরি ভেরি শার্প, ফলে রেসিডুয়াল স্ট্রেস হবে ভেরি ভেরি হাই। এই কারণে এখানে হার্ডনেস এবং স্ট্রেংথের পরিমাণ এই জায়গাটায় বেশি হবে, এখানে কম হবে। এখন তুমি মনে করো এই জায়গায় এক রকমের হার্ডনেস আর এই জায়গায় আরেক রকমের হার্ডনেস হলো, একটা অবজেক্ট বানিয়ে কোম্পানিকে দিয়ে দিলে, সে যখন রিয়েল লাইফে ব্যবহার করতে গেলে এই জায়গাটা ক্ষয় হলো না, কিন্তু এই জায়গা তো গর্ত হয়ে গেল, লাভ কি? লাভ নাই। এই এই গিয়ারটাকে কিন্তু রিপ্লেস করে ফেলতে হবে। ফলে আমাদেরকে এনশিওর করতে হবে যাতে কিনা এইখানেও যেরকম স্ট্রেংথ থাকে, হার্ডনেস থাকে, এখানেও সেই হার্ডনেস থাকে, এখানেও সেই হার্ডনেস থাকে। তার মানে টিপের অল ওভার দ্য সারফেসে, টিপ এটা হিল জোনে এবং ভ্যালি জোনে, এবং যে ইনক্লাইন্ড সারফেস যে জোন, প্রত্যেকটা জায়গায় যাতে ইকুয়াল, এটি ইনক্লাইন্ড সারফেস, দিস ইজ ভ্যালি, দিস ইজ হিল, প্রত্যেকটা জায়গায় যাতে ইউনিফর্ম হার্ডনেস পাওয়া যায়। যদি না হয় তাহলে কম বেশি হইলে ক্ষয় কম বেশি হবে। কোন জায়গায় কম ক্ষয় হয়েছে সেটা বড় কথা না, কোন একটা জায়গায় যদি বেশি ক্ষয় হয়ে যায় এই অবজেক্টটা কিন্তু রিজেক্ট করে দিতে হবে, নাইলে পাওয়ার ট্রান্সফার ঠিক মতো। গিয়ার কিন্তু ম্যাক্সিমাম কাজেই, ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনে কিন্তু পাওয়ার ট্রান্সফার, সেই পাওয়ার ট্রান্সফার ঠিক মতো হবে না, সিস্টেম লস অনেক বেশি হয়ে যাবে, ইভেন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তখন আমরা গেম প্লে করব, গেম প্লেটা হবে টেম্পারিং এর সময়। কিভাবে আইসোথার্মাল টেম্পারিং এর মাধ্যমে আমরা এই জিনিসটা মোর আর লেস কাছাকাছি নিয়ে আসতে পারি। যত কাছাকাছি নিয়ে আসতে পারবো তত আমাদের হিট ট্রিটমেন্ট সাকসেসফুল হবে। যদি তুমি এই জায়গাটা আর এই জায়গাটা ধরে রাখো, এই জায়গায় ভিন্ন মাইক্রোস্ট্রাকচার, এখানে ভিন্ন মাইক্রোস্ট্রাকচার, এখানে রেসিডুয়াল স্ট্রেস অনেক বেশি, এখানে রেসিডুয়াল স্ট্রেস কম, ফলে তুমি যদি মিডিয়াম একটা টেম্পারেচার সিলেক্ট করো টেম্পারিং এর জন্য, তাহলে এই জায়গাটায় প্রথম স্টেজে সে এই জায়গায় রেসপন্স করবে, কারণ এখানে রেসিডুয়াল স্ট্রেস অনেক বেশি আর এই জায়গায় রেসপন্স হবে কম। তারপরে তোমাকে বুঝে নিতে হবে যে কখন কখন দুইজন সমান টেম্পারেচার হার্ডনেসে চলে আসছে, এরপরে আরেকটা টেম্পারিং দিতে হবে। টেম্পারিং দিলে তখন এখান থেকে এবং এখান থেকে দুই জায়গা থেকে সমানভাবে তোমার রেসিডুয়াল স্ট্রেস বেরিয়ে যাবে এবং মোর অর লেস এই অবজেক্টটা সিমিলার হার্ডনেসের একটা সারফেস হার্ডনেসের একটা অবজেক্ট হবে, এবং এটা তোমার সার্ভিস লাইফে বেশি দিন টিকবে, অ্যাক্সিডেন্ট কম হবে, ইউনিফর্ম পাওয়ার ট্রান্সফার হবে এবং সিস্টেম লস কমে যাবে। স্যার আর এর পেছনের স্লাইডটা, মানে এর পেছনের ছবিটা, এটা যে একটা হচ্ছে এই ছবিটা বলেছিলাম যে এই যে স্টেজ 1 ভেপার ব্ল্যাঙ্কেট, সেখানে কিভাবে হিটটা ট্রান্সফার হয় সেইটা দেখাচ্ছে। এই যে এখানে দেখো রেট ডিগ্রি পার সেকেন্ড, এটা হচ্ছে টাইম সেকেন্ড, হিটটা কিভাবে ট্রান্সফার প্রথম দিকে ফ্র্যাকশন অফ সেকেন্ড অথবা 1-2 সেকেন্ড কিন্তু হিট খুব একটা ট্রান্সফার হয় না, ওই ব্ল্যাঙ্কেটটা ওখানে থেকে যায়। তারপরে আস্তে 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 তোমার এই যে ভেপার ব্ল্যাঙ্কেট দেখতেছো, ভেপার ব্ল্যাঙ্কেটে কিন্তু সেখানে
হিট ট্রান্সফারটা খুব বেশি হয় না একটা সার্টেন টাইম পর্যন্ত। তারপর যে ব্ল্যাঙ্কেটটা ভেঙে যাওয়ার সাথে সাথেই ট্রান্সফারটা শুরু হয়। এরপরে আসতেছে নিউক্লিয়েট বয়লিং, এখানে বাবল তৈরি হবে, বাবল ভেঙে যাবে, আবার বাবল তৈরি হবে, আবার ভেঙে যাবে, এইভাবে আর কি। আর এইটা যেটা দেখতেছো নীল আর হচ্ছে সবুজ, এটা হচ্ছে কুলিং রেট কাজ আর হচ্ছে কুলিং কাজ। এটা হচ্ছে কুলিং কাজ। কুলিং কেমনে হবে, অবজেক্টটা কি রেটে কুল করবে, সরি আবার রেট বলতেছি, অবজেক্টটা টেম্পারেচার কিভাবে ড্রপ করতেছে, আর দিস ইজ রেট। এইটা খুব একটা ইম্পর্টেন্ট না, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। রেট কার্ভের সাথে আসলে কোরিলেট করা খুব মুশকিল। হ্যাঁ, এখন বলো আর কোনো সমস্যা? কারো আছে কোনো সমস্যা? নো স্যার। হ্যাঁ, নাই, তাহলে ঠিক আছে, এই পর্যন্তই। আমাদের আগামীকালকে আবার 10টায় ক্লাস, তখন দেখা হবে। আমরা প্রপার্টিজ অফ অ্যান আইডিয়াল কোয়েন্সিং মিডিয়া এটা থেকে শুরু করবো আগামী ক্লাস।